কি 4টে, কটা বাজে? হ্যাঁ 6:16। ও তুমি না আমাকে পাগল করে দেবে। দেখো আমি একটা কাজে এসেছি, আরে সুশান্ত ঘোষ নীলদের নাট্য উৎসব হচ্ছে, ওখান থেকে ওই কাগজপত্র দেবে আমায় কিছু, ওটা নিয়ে আবার সল্টলেকে বাদলগঞ্জ জেলার কাছে পৌঁছ। আরে বাবা আসবে আসবে, হ্যাঁ ওর তো 4টে ছুটি, ঘন্টা 2.5 তো লাগে আসতে, কোনো কোনো দিন আরও দেরি হয়। অফিসটা ছুটি হয়েছে 4টে, 6টা কি ও। আরে দূর কি হবেটা কি, এত চাপ নিচ্ছ কেন? হ্যাঁ আরে শোনো শোনো, হ্যাঁ রাখো রাখো। আরে বাবা দেখো কথা বলতে বলতে আমি না, এ বাবা একটা কাণ্ড ঘটিয়েছিল, আমি মঞ্চে চলে এসেছি। এটা তো নাটক আছে 15 সপ্তাহে না। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো রাখো। কি হয়েছে ভাই? হ্যাঁ আরে হ্যাঁ নাটক আছে আমি জানি। আরে আমি এসেছি সুশান্ত নীল ঘোষের কাছে, ও আমাকে কী সব কাগজপত্র দেবে, ওগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ নাটক তো 15 সপ্তাহে, আপনারা এসে গেছেন, ঠিক আছে। আরে বাবা এরকম নাটকে অনেক অভিনয় করেছে। তো ওই যে আপনাদের মনোজ মিত্র মারা গেল না, নাট্যকার পরিচালক, হ্যাঁ ওনার নাটকে আমি অভিনয় করেছি জানেন। এখন না একটু বয়স হয়েছে, দেখাবো নাকি একটুখানি করে, আপনাদের তো দেরি আছে। দেখুন দেখুন দেখুন, ভালো লাগবে ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এই নাম বাবু বসে যা, আগে আমি মধুর বাড়ি হুই তেঁতুলে বৃষ্টি করে। তা হাসনাবাদ লাইনে যাতায়াত আছে নাকি বাবু মশাইদের? ওই হাসনাবাদে নেমে গাং পার হয়ে হাঁটা চললি সূর্যি মাথার ওপর পড়বে কৈখারির বীর। তেঁতুলে বৃষ্টিপুরের আর কি বর্ণনা দেবো বাবু মশাইরা। বর্ষাকালে এই তপা, মানে কোমরের কাপড় মাথায় তুলি, পারতি হয় কৈখারির বীর। ওই যে দূরে, ওই যে দূরে দেখতেছেন জোড়া খেজুর গাছ, ওই জোড়া খেজুর গাছ রে আপনি ভাত দিয়ে আপনি জ্যাক এগোবেন, জ্যাক এগোবেন, ত্যাক মনে করবেন যে আপনি তেঁতুলে বৃষ্টিপুরে প্রবেশ করতেছেন। ওই যে বললাম তেঁতুলে বৃষ্টিপুরে একেবারে অসুন্দর কুচ্ছি বাসি বাসি বাসি। ও হ্যাঁ তেঁতুলে বৃষ্টিপুরে, মানে আমাদের তেঁতুলে বৃষ্টিপুরে বললেন 3টে মদন পাব। একটা আছে উড়িয়ে বাবা, সেটা নম্বা না, আপনি খালি একবার তাহলে হেঁকে বলেন ওই দেখ যাচ্ছে, ওটা আগে যায় না তুই আগে যাস। আমার ধারণা বললে গাও মশাইটা ওই উড়োজাহাজ তো শূন্য গোত্তা খাবে, আর ওই ঠেঙাবাদ না জলে স্থলে কাদা মেঘে একটা যা সব কাণ্ড হবে। তাই ওরে সবাই বলে ঠেঙা মদনা। আর একটা আছে পেশু মদনা, মানে ওই সুশান্তদার কাছে এসেছি। ও সুশান্ত ভাই, আরে ও গণেশ, আরে সুশান্তকে একটু দেখে দাও না, আমি কি সে নাটক করে এই বয়স। হ্যাঁ সেই কথা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ পেঁচো মদনা। তো এই যে শীতকালটা গেল, এই শীতকালে এই যত যত ওই আপনার খেজুর গাছ আছে, এই খেজুর গাছের কলসি নাইমে তার রস পান কইলে ওই ফাঁকা কলসির ভেতরে বললে সনসন 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 করে হিসি করি, এই কলসিটা আবার এই খেজুর গাছের উপরে তুলি না। এইসব অপকর্ম করতে গিয়ে শুনতে পাই তারে নাকি ভূতে ধরেছে, মানে পেশোয় ধরেছে, তাই তার নাম হলো পেশো মদনা। আরে কি আমি হলেন কি গিরি মদনা। আরে হ্যাঁ তো বাবু, সেটা ওই ফিক ফিক করে ঠকছে হাসবেন। আরে শুনে ওই অঞ্চলে না খুশি অসুন্দর, আমার একদম ভালো লাগতো না। আমার মনটা ওই ছেলেবেলা থেকে সুন্দরীর তলে উড়ু 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 করে। তাই ওরা আমারে না
ওই গেরি নামে চিহ্নিত করেছে আমার বাপ। আমার বাপ ঘোষণ মণ্ডল। হ্যাঁ, সকালবেলা ওই জমিতে চাষ করতে যেত, সন্ধেবেলা ফেরার পথে ওই দড়ায় মাছ ধরি, সেখান থেকে চুলুইখানায় গিয়ে চুলুই টেনে বাড়ি ফিরত। ওই দেখেন আমার বাপ ঘোষণ মণ্ডল আসতেছে। এই তো হলো আমার বাপ। কিন্তু আমার বাপ মাতাল হতে পারে, চাষি হতে পারে, কিন্তু আমার ওই সুন্দর সুন্দর মনোভাবটা না একটুখানি বুঝেছিল। তাই আমারে ওই আমাদের তেঁতুলে বৃষ্টি করে যাত্রা দলের নামটা এত বড়, এতদিন হয়ে গেছে, এত ভয়। হ্যাঁ, মনে পড়েছে, রামকৃষ্ণ অপেরায় আমার নামটা লিখতে দিয়েছে। আরে বাবা, সে একখানা যাত্রা হয়েছিল না, ওই যে আপনাদের এই হলে সৌবনিকের চন্দন দাস আছে না, নিয়োজনটা করেছে কোম্পানিতে, আমি শুনেছি, সুশান্তের কাছে সব শুনেছি। হ্যাঁ, আমাদের ওই যাত্রা দলে একটা যাত্রা হয়েছিল, আমি না নামটা ভুলে গেছি। ও গণেশ, আরে একটু সুশান্ত নীল বলতে ডেকে, আরে ভাই ডেকে দাও না, আমি একটু কাগজপত্র নিয়ে চলে যাই, তোমাদের নাটক শুরু হবে। দেখো 6টা 20 হয়ে গেল ভগবান। হ্যাঁ, কিষান যাত্রাটা নামটা মনে করতেছে না। হ্যাঁ, বাজিছে রাজ তরুণের অনবদ্য আজে, এই সে অশ্ব গর্জে গজৌ, মুহুর মুহুর হুঙ্কার এসে মাতে, সাজি ছকির অনুরাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু এই প্রতিবিহীন লেহে, সেই তো সাজি তোমার অনুরাগ। আরেকটা আমার খুব মনে ধরেছিল, যাত্রাটা কি নাম জানি, ডায়লগটা, হ্যাঁ যাত্রাটা হলো গিয়ে নিমাই বলে কেউ না জননী, কাঁদো কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদিলে সকলেই পাবে, নিমাই বলে কাঁদিলে সকলেই হারাবে। হরি মোর মজায় লোকালে। কে গো, তাও তো এখন বয়স হয়ে গেছে, তারা একটু বসে নি। কেমন কেমন দেখলে গো, বয়স হয়ে গেছে, এটা কি? ও বাবা, এই নাটকের কোনো কাগজ, স্ক্রিপ্ট, গুরু পাণ্ডব মুছে গেছে সব, সে রণরঙ্গ হয়েছে নীরব, সে চিতা বন্যী অতি ভৈরব ভস্য নাহিতা। এই ভালো লিখেছি, একটু পড়ি না গো, তোমাদের নাটক তো খুবই সাজায়। হ্যাঁ, ইদানিং কেন যেন এই লাইনগুলো বড্ড মনে আসছে। কে লিখেছে এইসব অঙ্ক করা? 197 দিনেরও বেশি আগে বাংলার এক কন্যার কর্মস্থলে মর্মান্তিক হত্যা নিয়ে জনমননে যে আবেগের বিস্ফোরণ হয়েছিল, তা ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নগরে প্রান্তরে। কালের নিয়মে সে আজ অস্তমিত, কেবল কয়েকজনের মনের কোণে সিদ্ধি আগুন। হ্যাঁ, উৎসবের মরশুম পেরিয়ে শীতের বেলা শেষ হয়ে এলো, বসন্তের আগমন। হ্যাঁ, স্বাভাবিক।
জীবনের দাবি মরণের থেকেও বেশি। সন্তান হারা মাও তো দিন রাত্রি কাটলে আবার উঠে দাঁড়ায়। হ্যাঁ, ঠিকই, অন্য মুখে চলে যায়, আবার সংসারে নিয়োজিত হয়ে যায়, ঘর কন্যায় মন দেয়। এই তো সেদিনও ওই যার বিমানে একটি বড় কাটবে কি করে এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, এসএমএস, ফোন কল কি করে কাটবে? সেই প্রিয়তমার নিষ্প্রাণ দেহটা অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে আবার জীবনে ফিরে যায়। কারো জীবনে বসন্ত আসে, মনের কোন গোপন কোণে মধুগন্ধ ভরা কিছু স্মৃতি রয়ে যায়। জীবন কিন্তু এরকমই চলতে থাকে। ভালো লিখেছে, আনন্দের মতো শোকেরও এক্সপায়ারি ডেট আছে। কর্মস্থলের প্রাঙ্গণে মরণ চিৎকাররতা এক মানসিক অববয় তৈরি করে আমরা তার সামনে গিয়ে মাথা নিচু করে শ্রদ্ধা জানিয়ে চলে এসেছি। সেদিনের আন্দোলনে ঝকঝকে মুখগুলো কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মধ্যরাতের আলোর মশাল হাতে প্রতিবাদে ঝলসে ওঠা হাত পৌড়ে মুখগুলো সবাই আবার যেটা রক্ষে ফিরে গেছে। হ্যাঁ, ঠিকই। আচ্ছা, আমাদের জাগিয়ে মেয়েটা তো চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। আজও সেদিন রাতের সহকর্মীরা জানলো না যে কে তাকে মারলো। কত সহপাঠীদের সইয়ের জোরে কত প্রমাণ লোপাট হয়ে গেল। ন্যায় বিচার সুপ্রিম কোর্টের তারিখের জঙ্গলে হারিয়ে যায়। রাস্তা দখল হলো আর শাসকরা বিচার ব্যবস্থাটাকেই দখল করে নিল। এটা লেখা নেই, এটা আমি বলে ফেললাম। বাবা, এটা লেখা ছিল না। আন্দোলনকারীদের কারো কারো মিডিয়া চমকানো ইমেজ নিয়ে মানে মিডিয়া ব্যবসা করতে শুরু করে দিল। লোহা লক্করের কাউকে মিডিয়া হাউস তো বানিয়ে দিল সেরা বাঙালির তকমা। কিছুদিনের মতো হয়তো দেখবেন, কিছুদিনের মতন ওই 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 ওষুধ কোম্পানি মানে যারা বলবে আন্দোলনরত ডাক্তাররা ওই 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 আমাদের ওয়ারেসকে ফিরছে। বিশ্বাস নেই, এখানে কাউকে বিশ্বাস নেই। ও দাদা, পড়তে ভালো লাগছে না, ওখানে কি একটা মোবাইলে আলো জ্বালাচ্ছে, আমার পড়াটা কি খুব খারাপ লাগছে ভাই, তাহলে আমি বন্ধ করে দিই। হ্যাঁ, আমাদের নাটক যদিও কোনের সাথে ভাই আমি পড়ছি, ওই মোবাইলের আলোটা আপনার চোখে লাগছে আমার কাছে। হ্যাঁ, কি যেন বলছি না, বুঝলেন? হ্যাঁ, কিন্তু সব আন্দোলনকে ফুৎকারে উড়িয়ে দিয়ে সদ্য সংগঠিত নির্বাচনের শাসক দল বিপুল ভোটে জয়ী হয়ে ফিরে জীবন আগের মতোই চলতে থাকে। চলুক, কালের নিয়মে জীবন তো চলবেই। নারী নির্যাতন এই বাংলা কিন্তু আগে প্রথম নয়, আগে দেখেছি। বাংলার কামদুনির হিম করা বিভৎসতা দেখেছে। রাস্তায় নেমেছিল টুম্পা মৌসুমীরা, গ্রামের সাধারণ মেয়েরা এই অভিভাবকের চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল, দিদি আমাদের বান্ধবীকে মরতে হলো কেন? তারপর বাবা
স্বার্থের কাছে, ক্ষমতার কাছে মাথা নত ছি, ছি, ছি। হ্যাঁ, আমরাও ভুলে গেছি। আচ্ছা, সবই কি ভুলেছি? নারীর মতো জীবনেও তো ভরা কোটাল আসে, নিমেষে আসে, ভাসিয়ে দিয়ে যায়, তারপর আবার ভাটার টানে সেই জলরাশি কোথা থেকে কোথায় হারিয়ে যায়, ছিন্ন মাত্র থাকে না। কিন্তু এই মাটি, মাটি বুকে রেখে দেয় তার স্মৃতি। মাটি জানে এই সামান্য সময়ে তার জমির চরিত্র চিরদিনের মতো বদলে গেছে। রাস্তা দখলের উন্মেষ কি মানুষের মনে দগদগে খাওয়া হয়ে টিকে নেই? আছে, সুযোগের অপেক্ষায়। এখানে আমার কথা এখানে লেখা নেই। হ্যাঁ, কি লেখা আছে? আসলে বয়স হয়েছে তো। ও সুশান্ত ভাই, আমাকে ছাড়ো না, আমি এখানে লেখাটার প্রেমে পড়ে। কি? আজ বাড়ি কাজ করে দিন গুজরান করে মানুষ। হ্যাঁ, ঠিক আছে। ভাঙা ঘরের দাওয়ায় বসে সামান্য তেল, নুন, শেষ বাজার থেকে করিয়ানা আনাজপত্র দিয়ে এক মুঠো চা দিয়ে মালতী রান্না বসায়। এই রান্না করতে করতে হঠাৎ করে ওই ফুটো চালের দিকে নজর পড়ে। ওই যে এবারও আবাস যোজনায় আমার নামটা ওঠেনি, কিন্তু ওই 3 তলা বাড়ির মালকিনের নাম এবছর আবার উঠেছে। এভাবে চলতে পারে, এভাবে চলতে পারে না। অথচ অনেকদিন আগে দল বেঁধে রাত দখলের ভরা জোয়ারের স্মৃতি মুখের বেশি শক্ত হয়ে যায়, আর মেনে নেওয়া না হবে। পঞ্চায়েত অফিস দখল করো। কে কথা বলছে গো ভাই? তোমরা বকবক করছো, বিভিন্ন দেখুন না, এত কথা বললে আমি লেখা দেখে দেখে পড়ছি। কাজ করো, মানে বলা যায় না ভালো লাগে আপনাদের? সব ভুলি, কিন্তু দুটো মানুষকে যেন আমরা না ভুলি, যাদের ইস্পাত কঠিন শীত দ্বারা অনেক বাঙালিকে নিজের শীত দ্বারা খোঁজ দিয়েছে। পানিহাটির আবার ঘরের এক বৌড় সেলাই মেশিন চালানো দম্পতি রাষ্ট্রশক্তির প্রবল চাপে তাদের সামনে, যাদের অনমনীয় দৃঢ়তা সারা পৃথিবীকে ন্যায় বিচারের দাবি করতে বাধ্য করেছে। হ্যাঁ, করেছিল। রাজ্যের টাকশাল তাদেরকে কিনতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের সমস্ত হুমকি, চমকানি, ধমকানি সবকে ব্যর্থ করে দিয়েছে। হ্যাঁ, ঠিক কথা। একটাই আবেদন, ওদের ভুলবেন না। চারিদিক থেকে আধার যখন ঘিরে ধরবে, মনে হবে আর কোনোদিনও আলো আসবে না। ক্ষমতাশালীর চাপের সামনে যখন মাথাটা নিয়ে আসবে, মৃতা মেয়ে কিরদঙ্গ বাবা মায়ের কথা মনে রাখবে। ঠিকই তো। চিতা ভস্য মাখিয়া সন্ন্যাসী বেশে অঙ্গ ঢাকিয়া বসি একাকিনী সুতা সুকার দিয়া শূন্য শ্মশানের মাঝে। আরে আমি কি বলবো ভাই, আমি তো লেখাটা অনেক ঘুরিয়ে পেলাম। আমি তো এসছি
সুশান্ত নীল ঘোষের কাছে ওখানের ভাই আমাকে পাপকে বিদায় করো এখান থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর। আমি এটা পেয়েছি তাই বলছি, আরে আমি কি বলবো? আরে সে বলে তো দেশের নেতা নেত্রীরা, নেতারা, লিডাররা। আমি আমার বলা কোনো কিছু গুরুত্ব আছে নাকি? এটা আমি রাখলাম গণেশ, দেখো তো ভাই সুশান্তকে দেখা হলে আমি এটা দিয়ে যাবো মানে কাল লেখা। হ্যাঁ, আমি লিডার নই, নেতাও নই, কিন্তু যখন আমাকে ওখান থেকে আওয়াজ দিয়ে পিন মারছে তাহলে একটা কথা বলি। আচ্ছা, আমার জন্ম তো 57 সালে, এ পর্যন্ত যা বয়স হয়েছে আমি নেতা নেতৃত্বের এত ভাষণ শুনেছি, শুনতে শুনতে আমার কানটা পেকে যাবে। আমার কি মনে হয় জানে, এই এনারা যে ভাষণগুলো দিয়েছেন, এই ভাষণটা না দিয়ে না ওই একটুখানি চাল, ডাল, ঘি, মাখন, নুন, একটু চিনি, একটু তেল, এটার যদি ব্যবস্থা করতো না জানেন, তাহলে আমার দেশের মানুষকে না খেয়ে থাকতে হবে। আজকে ভারতবর্ষে অনেক মানুষকে না খেয়ে ঘুমোতে যেতে হয়। না, আমি বলার কি, বিতানের গলা মনে হচ্ছে আমার। বিতান ওখান থেকে কি বলছো গো তুমি? হ্যাঁ, কি বগর করছো? আমি কে? তুমি যা তাই? আরে হ্যাঁ ভাই, তুমি যা আমিও ঠিক তাই। হ্যাঁ, আপনি যা আমিও তাই। হ্যাঁ, আপনার মতোই আমি, এই সাধারণ নাগরিকদের মতো আমি একটা সাধারণ মানুষ। হ্যাঁ, এর বাইরে আর কিচ্ছু না। এ তো না ভাই, আমি মামুলি আদমি নেই। হ্যাঁ, একদম মামুলি আদমি নয়। আমি ওই মানুষ, যে মানুষগুলো ভোরবেলা উঠে চাষের জমিতে যায় হেঁটে হেঁটে, যে মানুষগুলো সাইকেলে চেপে কলকারখানায় যায়। আমি সেই মানুষ যারা ওই টোটোর পিছনটা একটুখানি জায়গা পেয়েছে দিয়ে কোনো গতিকে এরকম করে ধরে চলেছে, ট্রেনের চলে, বাসে চলে, কেউ আইটি সেক্টরে যায়, কেউ বিভিন্ন অফিসে বিভিন্ন কাজকর্ম করতে যায়, কেউ আবার ঈদের পর ঈদ গেঁথে বড় বড় বাড়ি তোলে। আমি সেই রকম একজন মানুষ। জানেন, আমার ধারণা এই যে ভারতবর্ষে যত মানুষ কাজকর্ম করে ঠিক আছে, কিন্তু এই বস্ত্র শিল্পে যারা কাজ করে না তারা সংখ্যায় অনেক অনেক বেশি। হ্যাঁ, এই যে নতুন কাপড় বনে, আমার মেয়েটা যখন হলো 30 বছর আগে, এই আমার স্কুলে এনে তুলে দিল, বাবা তাকে হাত পা ছুটছে, তাকে একটা নতুন কাপড় দিয়ে আমার খুলে দিয়েছিল। হ্যাঁ, সেই কাপড়টা যারা মনে, ওই দেখুন আমি কল্পনা দেখতে পাচ্ছি আমার ডেড বডিটা পড়ে আছে, এই ডেড বডিটার উপরে 5 ফুট লম্বা 3 ফুট চওড়া একটা নতুন কাপড়। এই কাপড়টাও কিন্তু ওই শ্রমিকটা বনে। অর্থাৎ এই সাধারণ মানুষগুলোরই যত জানা, সেটা খরা হোক, কি বন্যা হোক, কি দাঙ্গা হোক, কি কুম্ভ মেলা হোক, কি দিল্লি রেলওয়ে স্টেশন হোক, সাধারণ মানুষগুলোই কিন্তু মরে, কারোর কিছু হয় না। হ্যাঁ, এদেরই রুটি নেই, কাপড়া নেই, দোকান নেই, কি হবে? একটা ঘটনা মনে পড়ে, আমি একবার ওই আমাদের বাবু তো নাটক করে, ওই আমাদের স্যার, তার নাটকের টিম নিয়ে উনি পাটনায় শো করতে গেছে রাতের ট্রেনে, আমাকে সকালের ট্রেনে যেতে বলেছে। আমরা লেবার মানুষ, আমাদেরকে রিজার্ভেশনে যেতে হবে জেনারেল কম্পার্টমেন্টে। তা
ওই খুব ভিড়, সকালের ট্রেন, পাটনা যাব, ওইখানে কি ভিড়, আমি তবু একটা এইটুখানি একটা জায়গা পেয়ে গেলাম, মানে এই সিট হয় না সামনের দিকে আর পেছনে সব লোকগুলো বসে আছে, একটুখানি পাবো। আমি ট্রেনে করে যাচ্ছি, ট্রেন চলেছে, কামরাটা তুলছে, আমার মাথাটাও হিলছে, তো ভালোই যাচ্ছিলাম। তাও এই যেতে যেতে হঠাৎ যে কি বুঝলেন, আরে আমার সামনে একজন ভদ্রলোক বসে আছে, মাথায় বোঝা। হ্যাঁ, আমি বললাম এ কে ভাইয়া, এই সামান উতার के नीचू में रखिए। বাঙালি বাবু বড়বাগ আদমি আছো কেন ভাই? আরে আমার বোঝা, ও হিন্দিতে বললো, আমার বোঝা আমি বইব না তো কে বইবে? ঠিক কথাই তো, আপনার বোঝা তো আপনার, আমার বোঝা আমার। আচ্ছা, আমার সেটা ভাবনা যে আমার দেশের রেলগাড়িটা, আমার দেশের রেলগাড়িটাকে ঠিক চলছে, ঠিক মতো চলছে সিস্টেমে, আর যদি না চলে তাহলে তো আপনিও আপনার সন্তানদের নিয়ে গন্তব্যে পৌঁছতে পারবেন না, আমিও পারব, তাই না? একটা কাজ করলে হয় না, যার যার বোঝাগুলো দল মত নির্বিশেষে খানিকটা নামিয়ে রেখে ভেদাভেদ ভুলে, এই ভেদাভেদ ভুলে সবাই যদি আমরা জোট বাঁধি, अब कमर बांध तैयार हो, लखों की भई हो, हम भूख से मरने वाले या मौत से डरने वाले, आजादी का डंका बजाओ, उठाओ अग्नि ध्वजा, युद्ध विशेष पुकार आती है बारंबार, हो तैयार मजदूर होशियार, हो किसान होशियार, मजदूर होशियार। আমার বিশেষ ওই তখন ফোন করেছিল, এই আবার ফোন করেছে, আমার 40 বছরের বিবাহিত, আমি একটু ফোনে কথা বলে নিয়ে মেয়েটা বোধহয় বাড়ি এসে গেছে। হ্যালো, বলাও, হ্যাঁ বলো, মেয়ে এসে গেছে, তোমার শান্তি এসে গেছে, শান্তি, হ্যাঁ হ্যাঁ চলছে। আরে কেন, আরে কেন আমাদের দুজনকে অফিসে যেতে বলছে কেন? হ্যাঁ কি বললে প্রথমে? আমি আর কি ভাবছিলাম, হ্যাঁ আমি তো কি আর কি মারি, কি 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 মেয়েটা মেয়েটা অফিসের ভেতরে অজ্ঞান হয়ে গেছে, তাহলে ফোনে সুইচ অফ কেন? হ্যাঁ ওরা বলছে তাহলে আমাদের আমাদের কেন 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 আমাদের তোমাকে আমাকে অফিসে যেতে বলছে কেন? কেন যেতে বলছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। মামনিকে আমি একবার মামুনি বন্ধ কর, কি হব অন্তকালয়, সাবধান, বন্ধ কর। আরে ফুটটা দেন আমার মেয়েকে, জোড়া জোড়া জোড়া।
আমি কোন দিকে বেরোবো? ঠিক কাজ করছে না। ও হ্যাঁ, এইদিকে বেরোবো। ওরে বাবারে বাবা! আরে বাবা! ও ও ও আমার কোনটা একটু জল জল গলাটা শুকিয়ে মাঠে গেছে মাঠে। আমার ফোনটা কোথায় গেল? ফোনটা মারে আমি আসছি 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 মা। মা মাথা কি ব্যথা হচ্ছে, একটু জল খাবো। ও গণেশ একটু জল বসু সাপ। আমার মেয়ের গলা, আমার মেয়ে তো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে ভালো। ও মা মারে আমি মা